হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 10-এর 2022 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আগের ভিডিওতে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের সমাধান দেখেছো। এই পর্বে আমি 2022 সালে ভৌতবিজ্ঞানের বিভাগ ক এবং খয়ের টোটাল 36 নম্বরের সমাধান দেখাবো। তা অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের ভিডিওগুলো পেতে পারো। তা বেশি কিছু কথা না বলে আজকে আমি 2022 সালে প্রশ্নপত্রে ফিরব। তা দেখে নাও 2022 সালে প্রশ্নপত্র কেমন ছিল। 2022 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নে ক বিভাগের একের দাগে একের যে প্রশ্নটা রয়েছে, দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি। তা তোমরা সবাই জানো বায়ুমণ্ডলে একেবারে নিচের স্তরে সমস্ত উপাদানগুলি থাকে, তাই তার ঘনত্ব বেশি হয় এবং সেই স্তরটির নাম হচ্ছে, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রে লেখচিত্রের প্রকৃতি। তা দেখো, লেখচিত্রের প্রকৃতি আমরা জানি সমপরাবৃত্তাকার হয়, আর এক্ষেত্রে সঠিক অপশান হয়ে যাচ্ছে অপশান বি, সমপরাবৃত্তাকার। এবার 3 নম্বর প্রশ্ন দেখে নেব, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্পঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক হলো এম সমান 2D, যা রয়েছে অপশান ডিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপরে 4-এর যে প্রশ্নটা রয়েছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। তা দেখো, আমরা একটা সূত্র জানি যে আর ইকুয়াল টু 2F, যেক্ষেত্রে আর সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ সমান হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, যে এফ সমান R/2। তা যেহেতু এক্ষেত্রে আর এর মানটা 20 রয়েছে, তাহলে 20/2 সমান পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। তাহলে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 5-এর প্রশ্নে রয়েছে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়। তো দেখো, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অবলোহিত রশ্মি। 6-এর প্রশ্নে রয়েছে, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, তা অবশ্যই লেন্স ব্যবহার করেন, দর্পণই ব্যবহার করেন। তা দর্পণের ক্ষেত্রে যেহেতু বড় করে দেখতে হবে ভেতরের অংশকে, তাই অবতল দর্পণ উত্তরটা হবে। তা 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে 7-এর প্রশ্নে রয়েছে, একটি ইলেকট্রনের আধান। তা একটি ইলেকট্রনের আধান আমরা জানি যে নেগেটিভই হয়, তাই এক্ষেত্রে দেখো অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। 8-এর প্রশ্নে রয়েছে, একটি পরিবাহী রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এবং প্রবাহ মাত্রা আমাদের সম্পর্ক। তাই এক্ষেত্রে তোমাদের জুলের সূত্রটা আনতে হবে। কী রয়েছে জুলের সূত্রে, H = I²RT। তা যেহেতু আর ও টি স্থির বলেছে, তাহলে আর ও টিকে আমরা বাদ দিলে পাবো H = I²। তাহলে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 9-এর প্রশ্নে রয়েছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তা আমরা জানি যে Q = IT। তাহলে চেয়েছে আই তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে I = Q/T। তা কিউর মান রয়েছে 12 কুলম্ব, আর টি অবশ্যই সময়টা সেকেন্ডে হবে। তা যেহেতু 2 মিনিট রয়েছে এক্ষেত্রে, তার 2 মিনিট সমান আমরা জানি 60 × 2 অর্থাৎ 120। তাহলে সেক্ষেত্রে কী পেয়ে যাচ্ছি, 12/120। তা ভাগ করলে আমরা পেয়ে যাব 0.1। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 0.1 অ্যাম্পিয়ার। 10-এর প্রশ্নে রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। তা দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18টি এবং পর্যায়ের সংখ্যা হচ্ছে 7টি পর্যায়। এটা একটু ভালোভাবে মনে রাখবে, শর্ট কোশ্চেন আসে খুব, যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18টি এবং পর্যায় 7টি। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 11 প্রশ্নে রয়েছে, একটি দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর যে শ্রেণীটা রয়েছে, তার যে 4টে মৌল রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর জারণ ধর্মের ক্রম। তার আগে তোমাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে যে যে মৌলগুলো দেওয়া রয়েছে সেগুলো শ্রেণী না পর্যায় বরাবর রয়েছে। তাই এক্ষেত্রে দেখো শ্রেণীটা উল্লেখ করা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সাজালে কীভাবে পাবো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কী আসছে, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন পরপর হচ্ছে শ্রেণী ওয়াইজ আছে। তো আমরা জানি যে শ্রেণী বরাবর নিচের দিকে নামলে জারণ ধর্ম হচ্ছে হ্রাস পায়, মানে কমতে থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি, কেননা এক্ষেত্রে ফ্লোরিনের সব থেকে বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন ও তারপরে আয়োডিন। 12-এর প্রশ্নে রয়েছে, নিচে কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই। তা অষ্টক নেই এক্ষেত্রে আমরা সবাই জানি যে অপশান এ, LiH। একদম জলের মতো এটা মুখস্থ করে রাখবে। 13 প্রশ্নে রয়েছে, নিচে কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়। তা দেখো অণু থাকবে না, তার মানে আয়নই থাকবে, তার মানে তড়িৎজয়ী যৌগ।
তার 4টে অপশানের মধ্যে চিনি, গ্লুকোজ, হাইড্রোজেন ক্লোরাইড এগুলো হচ্ছে সমযোজী যৌগ। আর অপশান সি হচ্ছে সঠিক উত্তর, কেননা এটা তড়িৎযোগী যৌগ। সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম হচ্ছে ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু। এরপরে আমরা 14 প্রশ্নে যাব, যেখানে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণ। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, আংশিক বিয়োজিত হয়। 15 প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে না অ্যানোডে কোথায় জারণ বিজারণ ঘটে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ। কেন ক্যাথোডে ক্যাটায়ন এসে ইলেকট্রন গ্রহণ করে, যা হচ্ছে বিজারণ, আর অ্যানোডে হচ্ছে অ্যানায়ন এসে ইলেকট্রন ত্যাগ করে, যা হচ্ছে জারণ। এরপরে আমরা খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরে পূর্ণ বাক্যে যেগুলো উত্তর দিতে হয় সেগুলো দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। তা বিকল্প জ্বালানি বলতে এক্ষেত্রে আমরা বলতে পারি সৌরশক্তি, সৌরশক্তি, অথবা বলতে পারি বায়োফুয়েল, বায়োফুয়েল, বা বলতে পারি আমরা বায়োগ্যাস। যে কোনো একটা উত্তর লিখবে। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম। অনেক গ্যাসই রয়েছে, একটি গ্যাসের নাম লিখলেই এনাফ। তাই ক্ষেত্রে তোমরা লিখতে পারো CO2, বা O3 বলতে ওজন, বা হচ্ছে CH4 মিথেন, বা CFC ক্লোরোফ্লোরোকার্বন এইগুলো, বা N2O হয় নাইট্রাস অক্সাইড N2O। এরপরে আমরা অথবা প্রশ্নটা দেখে নেব, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি ভূপৃষ্ঠকে আপাদনকে প্রতিহত করে। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউভি, বা বাংলায় লিখলে তোমরা লিখবে অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এরপরে 3 প্রশ্নে আসবো, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক। তো এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, বা যাকে আমরা বলি সংক্ষেপে পাস্কাল, PA। চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? তা চার্লসের সূত্রে ধ্রুবক মনে রাখার জন্য একটু মনে রাখবে যে চার্লসের চ থাকে, তা সেক্ষেত্রে চয়ের সঙ্গে চ মিল রেখে চাপ স্থির থাকে, আর গ্যাসের ভর তো অলরেডি থাকছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের চাপ। গ্যাসের ভর ও গ্যাসের চাপ হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। নিচে বিবৃতি সত্য না মিথ্যা বলতে হবে। উষ্ণতা কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানের সঙ্গে সমান হয়। এক্ষেত্রে বিবৃতি হচ্ছে সত্য, কেননা সেইভাবে স্কেলটা তৈরি করা হয়। 5 প্রশ্নে রয়েছে, কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যে অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে। তো অবশ্যই গঠিত হতে পারে, সেক্ষেত্রে আমরা উত্তল দর্পণ নেব। হ্যাঁ, এবং দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ, কেন উত্তল দর্পণে হচ্ছে বস্তুর অসৎ প্রতিবিম্ব এবং ক্ষুদ্রাকার, অর্থাৎ বস্তুর তুলনায় ছোট প্রতিবিম্ব তৈরি হয়। 6 প্রশ্নে রয়েছে, মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তোমরা লিখতে পারো অবতল দর্পণ, বা ক্লিয়ারলি লিখতে চাইলে লিখতে পারো অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ হচ্ছে এক বিশেষ প্রকার অবতল দর্পণ, যা মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। এরপরে 7 যে প্রশ্ন রয়েছে, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসংখ্য μr ও μb হলে কোনটির মান বেশি হবে। তাই এক্ষেত্রে বলে রাখি যে লাল ও নীলের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লালে, এবং নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম। আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে প্রতিসংখ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার প্রতিসংখ্য কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার প্রতিসংখ্য বেশি হবে। তাই এক্ষেত্রে যেহেতু নীলের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তার প্রতিসংখ্য বেশি হবে, অর্থাৎ μb গ্রেটার দ্যান μr। এরপরে 8 প্রশ্নটা দেখে নেব। বলেছে এসআই পদ্ধতিতে তড়িৎ আহরণের একক। তো এসআই পদ্ধতিতে তড়িৎ আহরণের একক হচ্ছে কুলম। সি লিখতে পারি, ক্যাপিটাল সি, আর না হলে ভাষায় লিখতে হবে কুলম। তড়িৎ পরিবাহিতা একক। তা তড়িৎ পরিবাহিতা একক হচ্ছে তড়িৎ রোধাঙ্কের এককে অনন্য, মানে রেসিপ্রোকাল। তাহলে কি আসবে যে মো সেমি মাইনাস 1, সেমি টু দ্য পাওয়ার -1, বা এটা সিজিএস, আর মো মিটার টু দ্য পাওয়ার -1। মো সেমি -1 হচ্ছে সিজিএস ইউনিট, আর মো মিটার টু দ্য পাওয়ার -1 হচ্ছে এসআই ইউনিট। মোকে আমরা আবার সিমেন্সও লিখতে পারি। এরপরের প্রশ্নে রয়েছে ফিউজ তারের উপাদান কী কী। তা ফিউজ তারের উপাদান হচ্ছে টিন বলতে এসএন, যা থাকে 25%, ও সিসা অর্থাৎ লেড পিবি, যা থাকে 75%। এরপরে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক। তা দেখো, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির পরিমাণের একক।
তাহলে কি হচ্ছে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তির পরিমাণের একক, তড়িৎ শক্তির পরিমাণের একক, তড়িৎ শক্তির পরিমাণের একক। এরপরে একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটা আমরা বাম দিক ও ডান দিক মিলিয়ে নেব। তা দেখো এক্ষেত্রে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তা সেটা আমরা সবাই জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যা রয়েছে অপশান বিতে। কাজ হচ্ছে তড়িৎ অপরিবাহী, তড়িৎ পরিবহন করে না। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, সেই সঙ্গে মনে রাখবে সর্বোচ্চ হচ্ছে সিজিয়াম। আর অভিজাত মৌল অপশান সি ক্রিপ্টন। এরপরে আমরা 12 প্রশ্নে ফিরব। এখানে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে হবে। তা দেখো আগে এই ধরনের প্রশ্ন থাকলে দেখে নিতে হবে যেগুলো পিরিয়ড বরাবর আছে না হচ্ছে গ্রুপ বরাবর আছে। তা দেখো পর্যায় বরাবর এটা নেই, এটা রয়েছে শ্রেণী বরাবর, যে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর থাকে আয়োডিন। শ্রেণী বরাবর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর ব্রোমিন ও তারপর আয়োডিন। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরপর বৃদ্ধি থেকে হ্রাস অর্থাৎ ক্রমহ্রাসমান সাজিয়ে নিলাম। এরপরে 13 প্রশ্নে রয়েছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন এই তিনটি ভৌত অবস্থা মৌল বর্তমান। তো এটা দীর্ঘ পর্যায় সারণী হচ্ছে 17 নম্বর শ্রেণী, বা যাকে আমরা বলি হ্যালোজেন শ্রেণী। এই হ্যালোজেন শ্রেণীতে তিনটি ভৌত অবস্থা অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় হচ্ছে মৌলগুলো বর্তমান। এরপরে রয়েছে ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত। কোন গ্রুপ বলতে শ্রেণী, এটা আমরা সবাই জানি 1 নম্বর গ্রুপ বা শ্রেণীর অন্তর্ভুক্ত। 14 প্রশ্ন রয়েছে ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। তা H2 অণুর ক্ষেত্রে আমরা কি জানি যে H2 অণু হচ্ছে একটি O পরমাণুর সঙ্গে দুটি H পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাই এক্ষেত্রে কেমন হয় না, এক্ষেত্রে হবে যে O থাকে, তার এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, আর দুটো H থাকে, H এর সঙ্গে সিঙ্গেল বন্ড অর্থাৎ সমযোজী এক বন্ধনে আবদ্ধ থাকে। এরপরে 15 প্রশ্নে রয়েছে হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো। তা দেখো হাইড্রাইড আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2। হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, আর একটা ইলেকট্রন যদি গ্রহণ করে অর্থাৎ H- হয়, সেক্ষেত্রে টোটাল ইলেকট্রন হয়ে যাচ্ছে 2। এবার দেখো হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, হিলিয়াম 2He4, অর্থাৎ এরও হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা 2। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণুর ন্যায় ইলেকট্রন বিন্যাস রয়েছে। অথবা প্রশ্ন 15 শেষ প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তা দেখো দুটো H পরমাণু থাকে, দুজনে একটা একটা করে যে ইলেকট্রন আছে সেটা একটু নির্দিষ্ট দূরত্বে রেখে দেয়, যে এই H একবার তার দ্বৈত পূরণ করে আর এই H একবার তার দ্বৈত পূরণ করে। বা আমরা এভাবে লিখতে পারি H সিঙ্গেল বন্ড H, অর্থাৎ দুটো H পরমাণু সমযোজী এক বন্ধনে আবদ্ধ হয়ে হাইড্রোজেন অণু তৈরি করে। 16 প্রশ্নে যাব একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ। তাহলে একটি সমযোজী তরল পদার্থ যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহৃত হয়, যা ছাড়া আমাদের জীবন চলে না, তা হচ্ছে জল, H2O। এছাড়া তুমি লিখতে পারো C2H5OH অর্থাৎ ইথানল। এরপরে প্রশ্নে ফিরব যে নিচে বিবৃতির সত্য না মিথ্যা। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। তা আমরা জানি NaCl যে আয়নীয় যৌগ, তা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। সুতরাং এই ক্ষেত্রে যে বিবৃতি রয়েছে সেই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। তাহলে 17 বিবৃতি হয়ে যাচ্ছে সঠিক উত্তর মিথ্যা। এরপরে 18 যে প্রশ্নটা রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া করে। অবশ্যই ক্যাথোডে ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তাই এক্ষেত্রে ক্যাটায়ন হচ্ছে Al3+, তার 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়, অ্যালুমিনিয়াম ধাতু। এরপরে শেষ যে প্রশ্ন, নিচে বিবৃতি সত্য না মিথ্যা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। তো এটা সম্পূর্ণ মিথ্যা, কেননা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়ন অর্থাৎ আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। এবার তোমরা গ বিভাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো
ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে প্রশ্নের ধারণা অর্থাৎ প্রশ্নগুলো কেমন আসে পরীক্ষায় এবং বইতে কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসছে। অবশ্যই তোমরা এই ভিডিওটি খুব ভালো করে প্রিপারেশান নেবে এবং আগের যে ভিডিওগুলো রয়েছে যদি না দেখো তাহলে সেগুলো খুব ভালো করে রেডি করে নেবে, কেননা এগুলো থেকে তোমরা প্রশ্নপত্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় নার্ভাসনেস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করলে তোমরা দেখবে যে পরীক্ষায় একেবারে কমন প্রশ্ন পেয়ে যাচ্ছ। তা যাই হোক, আজকের পর্ব এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখান থেকে তোমাদের মাধ্যমিকের সেরা প্রস্তুতির পর্ব চলবে, যা তোমাদের ভালো স্কোর করার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তা আজকের পর্ব এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি 2020 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে ফিরবো, কেননা 2021 সালে কোনো এক্সাম হয়নি। ততক্ষণে তোমরা এই ভিডিওটি খুব ভালো করে প্রস্তুতি সেরে নাও।